আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আমাদের সরকারি বিধি মোতাবেক অনুযায়ী আমরা আমাদের অনলাইন ক্লাস অব্যাহত রেখেছি। আশা করি তোমরা এই ক্লাসগুলো করে অনেক উপকৃত হবে। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে রসায়ন প্রথম পত্র, একাদশ শ্রেণী, দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। অর্থাৎ গুণগত রসায়ন দ্বিতীয় অধ্যায়ের যে পাঠ পরিকল্পনা তা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছি কোয়ান্টাম সংখ্যা কি, কোয়ান্টাম সংখ্যা কত প্রকার, কি কি, অর্থাৎ একটা পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে আছে, পরমাণুর আকার আকৃতি কিরকম, এই আকার আকৃতি অর্থাৎ আকার আকৃতির বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। একটা পরমাণুকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তার কতগুলো শক্তি স্তর রয়েছে, কতগুলো উপশক্তি স্তর রয়েছে, আবার উপশক্তি স্তর রয়েছে, এবং ইলেকট্রনগুলো কিভাবে ঘুরছে তার ধারণা আমরা এই কোয়ান্টাম সংখ্যা থেকে পাই। আমরা বোরের পরমাণু মডেল নিয়ে আলোচনা করেছি, আমরা রাদারফোর্ডের পরমাণু নিয়ে আলোচনা করেছি। বোরের পরমাণু মডেল থেকে আমরা আকার আকৃতি সম্পর্কে ধারণা পেয়েছি। তা আমরা গত ক্লাসে আলোচনা করেছি প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। আজকে আমরা আলোচনা করব চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আলোচনা করার জন্য আমরা এখন আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আলোচনা করি। তো চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান যেটা আমরা দেখেছি, পরমাণুতে আছে নিউক্লিয়াস এবং পরমাণুর বাইরের শক্তি স্তরে আছে ইলেকট্রন। এইখানে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং নিউক্লিয়াসের বাইরে আছে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। এটাকে আমরা বলবো ঋণাত্মক চার্জ, আর এটা হচ্ছে ধনাত্মক চার্জ। ধনাত্মক চার্জ অর্থাৎ এই ঋণাত্মক এবং ধনাত্মক চার্জগুলো যখন ঘুরতেছে এই বিভিন্ন উপশক্তি স্তরে, তাদের মধ্যে একটা বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এদের মধ্যে বিপরীত চার্জযুক্তের মধ্যে বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। বিজ্ঞানী জিম্যান, আমরা যে বিজ্ঞানী নাম শুনেছি এটা হচ্ছে জিম্যান। এই বিজ্ঞানী জিম্যান ইনি এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যার বর্ণনা করলেন। অর্থাৎ এই বিদ্যুৎ ক্ষেত্রটাই একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করলো, যাকে আমরা বলি জিম্যান প্রভাব। অর্থাৎ এখানে চৌম্বক ক্ষেত্রে ওরিয়েন্টেশন ঘটে বা প্রভাব ঘটে। এখন আমাদের এই চৌম্বক, এবং এখান থেকে আমরা আবার একটা জিনিস লক্ষ্য করতে পারি যে আমরা এখান থেকে উপশক্তি স্তর অর্থাৎ অরবিটালের সংখ্যাও হিসাব করতে পারি। এখন আমরা দেখি এইখানে কিভাবে আমরা অরবিটালের সংখ্যা হিসাব করব। এম এর মান কার উপর নির্ভর করে? এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল। মানের উপর নির্ভরশীল অর্থাৎ এম এর মান হবে, এম এর মান -1 হতে 0 সহ +1 হয়। অর্থাৎ আমরা বলতেই পারতেছি তাহলে এম সমান 0 সহ ± এল এত হয়। অর্থাৎ এল এর মান যত হবে সেখানে মাইনাস থেকে 0 সহ প্লাস পর্যন্ত হবে। তাহলে এই মান থেকে আমরা কিভাবে তার কোয়ান্টাম সংখ্যাতে উপশক্তি স্তর বের করতে পারবো? এটাকে আমরা এম এর মান দ্বারা আমরা কি বলতে পারি, যেটাকে আমরা উপশক্তি স্তর, অথবা এটাকে অরবিটাল, এই উপশক্তি স্তর এবং অরবিটাল হিসাব করতে পারি। এখন আমরা এগুলো কিভাবে, কোন অরবিটাল কিভাবে আছে এটা হিসাব করে দেখাবো। যেহেতু এল এর মানের উপর নির্ভর করবে, এল সমান 0, অর্থাৎ প্রথম শক্তি স্তর যদি এন সমান এত হলে এল সমান 0, এম সমান হচ্ছে 0। এক্ষেত্রে অরবিটাল সংখ্যা হচ্ছে একটি।
আবার যদি আমি বলি n সমান সমান 2, l সমান সমান হচ্ছে আমার 0 আর হচ্ছে 1, তাহলে m এর মান হবে 0 আর এখানে m এর মান হবে -1, 0, +1। এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে 1টি আর এখানে হচ্ছে অরবিটাল সংখ্যা 3টি, মোট হচ্ছে 4টি। অর্থাৎ এখানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কয়টা অরবিটাল সংখ্যা আছে এবং কি আছে। এখানে সাধারণত আমরা s অরবিটাল মনে করি, যেহেতু 1 প্রথম শক্তি স্তর এবং এটার মান হচ্ছে s, s একটাই মাত্র অরবিটাল। আবার এখানে আছে হচ্ছে 2s আর এখানে হচ্ছে এই 2p, 2p তে আবার ভাগ রয়েছে যেহেতু দ্বিতীয় শক্তি স্তর, এখানে আমরা বলতে পারি px, এখানে হচ্ছে py এবং এটা হচ্ছে pz। একটা বিষয় এখানে যে আমরা উপশক্তি স্তর, যেহেতু p2p টা হচ্ছে একটা উপশক্তি স্তর, কিন্তু তারও আবার উপশক্তি স্তর রয়েছে যেটাকে আমরা অরবিটাল বলে থাকি, যার মান হচ্ছে -1 এর জন্য px, 0 এর জন্য হচ্ছে py এবং +1 এর জন্য হচ্ছে pz। অর্থাৎ এগুলো হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস নির্ভর করে, ত্রিমাত্রিক অবস্থান নির্দেশ করে একটা পরমাণুতে ইলেকট্রনগুলো সাধারণত কিভাবে রয়েছে, আমরা যদি তার আকৃতি যেমন দেখেছি, আকার দেখেছি, ঠিক তেমনই এগুলো ত্রিমাত্রিক কোন অক্ষ বরাবর রয়েছে সেটা। এখানে কিন্তু এই px, -1 এর জন্য px বা 0 বা +1 এর জন্য pz এটা নির্দিষ্ট নয়, কারণ এগুলো হচ্ছে সঞ্চালনশীল ইলেকট্রন, এগুলো মানগুলো পর্যায়ক্রমে পরিবর্তিত হতে পারে। এখন আমরা n সমান সমান 3 তে আসতে পারি। l সমান সমান যখন 0 তখন m সমান সমান 0, l সমান সমান যদি 1 হয় তাহলে m সমান সমান হচ্ছে কত হবে -1, 0, +1। আবার l এর মান 2 হতে পারে, তাহলে কত হচ্ছে -2, -1, 0, +1, +2। অর্থাৎ এখানে রয়েছে কয়টা, একটা, এখানে রয়েছে 3টা, এখানে রয়েছে 5টা, তাহলে টোটাল কয়টা হইল 9টি অরবিটাল। অর্থাৎ n এর মান যখন 3, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে আমার উপশক্তি স্তর রয়েছে, 3টা মান রয়েছে l এর মান, l এর 3টা মানের জন্য m এর মান পাওয়া গেছে মোট 9টি, অর্থাৎ তার অরবিটাল সংখ্যা হচ্ছে 9। যেখানে এখানে আমরা বলতে পারি dxy, dyz, dzx, dx2, y2, dz2। তাহলে যে বিষয়টা আমরা এখানে লক্ষ্য করব, যে বিষয়টা এখানে আমরা, তাহলে এখানে আমরা মোটামুটি মানগুলো হচ্ছে -2 এর জন্য হচ্ছে -1 এর জন্য মান আছে 0, +1, +2। এখানে সঞ্চালনশীল ইলেকট্রন, অর্থাৎ হচ্ছে মানগুলো পরিবর্তন হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে অনুরূপভাবে যদি আমরা n এর মান 4 দেই, অর্থাৎ n এর মান যদি আমরা 4 লিখি, তাহলে l এর মান হবে 0, 1, 2 এবং হচ্ছে 3। সেখানে m এর মান হবে, এর জন্য m এর মান হবে কয়টা, 0ই হবে। এর জন্য m এর মান হবে, এখানে হচ্ছে ধরে আমরা এরকম মনে করি একটা, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে এখানে হচ্ছে 3টা, এখানে হবে 5টা, আর এখানে m এর মান হবে টোটাল হচ্ছে কয়টা, 6, 7টা। অর্থাৎ টোটাল আমরা এখানে পাবো 16টি অরবিটাল পাবো। অনুরূপভাবে চতুর্থ নম্বর শক্তি স্তরে 16টি অরবিটাল পাবো। তাহলে এই অরবিটাল সংখ্যা আমরা বের করতে পারতেছি, অর্থাৎ উপশক্তি স্তরের সংখ্যা আমরা বের করতে পারতেছি এই কোয়ান্টাম সংখ্যা থেকে। এখন আমরা বলবো যে একটা মানে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কিভাবে এই উপশক্তি স্তরের সংখ্যা অর্থাৎ অরবিটাল সংখ্যা বের করতে পারি এবং কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে, এটা আমরা এখন দেখাবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা কতগুলো তথ্য নিতে পারি, সেটা হচ্ছে পরমাণুর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, অর্থাৎ একটা শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন ধারণ করতে পারে, এটা আমাদের নির্ভর করতেছে কোন সূত্রের উপরে, এই 2n² সূত্রের উপরে। এটা যদি আমরা এখানে লিখি তাহলে কি হবে, n এর মান যদি 1 হয় তাহলে 2 ইন্টু n এর উপর স্কয়ার হলে কটা হবে, 2টা। n এর মান যখন 2 হবে তখন 2 ইন্টু কটা হচ্ছে, যেমন 2 এর উপর স্কয়ার দিলে হবে 8টা। অর্থাৎ প্রতিটা শক্তি স্তরে এভাবে n এর মান যখন 3 হবে তখন
2 ইন্টু 3 উপর স্কোয়ার হলে 18টা এরকম করে ইলেকট্রন ধারণ করবে। অর্থাৎ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এই সূত্র দিয়ে প্রকাশ করা যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে পরমাণুর উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, পরমাণুর উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্থাৎ হচ্ছে এই সূত্রের মধ্যে যদি আমরা যাই, যখন এল এর মান যখন 0 হবে তখন এটা এস অরবিটাল হবে, অরবিটাল এস অরবিটাল, এবং সেখানে ইলেকট্রন কতটি ধারণ করতে পারবে, তাহলে সেখানে ইলেকট্রন ধারণ করতে 2 ইন্টু 12 প্লাস 1, অর্থাৎ এল এর মান যদি 0 হয় তাহলে এখানে হবে 2, এখানে 2 ইন্টু 0 প্লাস 1 মানে হচ্ছে 2টি। আবার যখন এখানে আমরা 1 বসাবো 2 ইন্টু 1 প্লাস 1 অর্থাৎ এখানে হচ্ছে 6টি। আবার যদি হয় এখানে এক্ষেত্রে পি উপস্তর, আবার ডিতে করে ধারণ করতে পারবে, ডিতে ধারণ করতে পারবে এখানে 2 ইন্টু 2, অর্থাৎ ডি এল এর মান যখন 2 হবে, এল এর মান যখন হচ্ছে আমাদের 1 হবে তখন প্লাস 1 অর্থাৎ হচ্ছে 10টি, অর্থাৎ ডি উপস্তরে ইলেকট্রন ধারণ করতে পারবে 2 2 4 5, 5 2 হচ্ছে 10টি। অর্থাৎ কতটা কোন উপশক্তি স্তরে মানে উপস্তরে কতটা ইলেকট্রন ধারণ করতে পারবে তা আমাদের এই সূত্র দিয়ে প্রকাশ করা যায়। আর একটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, এবং একটা অরবিটাল সংখ্যা জানা যাবে আমাদের এই 3টা সূত্র থেকে। অর্থাৎ এই 3টা নিয়ম অনুযায়ী আমরা অরবিটাল সংখ্যা পাবো। এখন আমরা অরবিটালে আসি এম এর মান থেকে, অর্থাৎ এল এর মান যদি আমাদের এখানে 1 হয় তাহলে এম এর মান হবে -1 0 প্লাস 1, অর্থাৎ এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে 3টি। এই 3টি কি কি? এটা হচ্ছে px py এবং হচ্ছে pz। অনুরূপভাবে এল এর মান যখন 2 হয় তখন n এর মান হবে -1 -2 -1 0 প্লাস 1 প্লাস 2, অর্থাৎ টোটাল মান দাঁড়াইলো আমার হচ্ছে 5টি। তাহলে অরবিটাল সংখ্যা 5। তাহলে এখানে আমাদের কি আছে dxy dyz dzx dx স্কয়ার y স্কয়ার আর dz স্কয়ার, অর্থাৎ এখানে 5টি অরবিটাল রয়েছে। আবার দেখা যাচ্ছে আরেকটা নিয়ম অনুযায়ী যদি আমরা দেই, এখানে আরেকটা নিয়ম আছে অরবিটাল সংখ্যা নির্ণয়ের জন্য, সেটা হচ্ছে ns স্কয়ার। অর্থাৎ যখন আমরা n এর মান যদি আমি 1 বলি তাহলে 1 এর উপর স্কয়ার, অর্থাৎ হচ্ছে n এর প্রথম যে শক্তি স্তর রয়েছে সেখানে আমার অরবিটাল সংখ্যা হচ্ছে 1টি। এখন n এর মান যদি আমার এখানে 2 হয় তাহলে কয়টা হবে? 2 2 4, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে আমার হচ্ছে 4টি। তৃতীয় শক্তি স্তরে যদি আমি যাই তাহলে অরবিটাল সংখ্যা হচ্ছে 9টি। অর্থাৎ এখানে যে আমাদের 4টা আছে, 2 নম্বর শক্তি স্তরে আছে 2s, এটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 2px 2py এবং 2pz। এই যে আমার 4টা আছে, এখানে অনুরূপভাবে আমাদের রয়েছে 3s 3px 3py 3pz 3dxy 3dyz 3dzx 3d s স্কয়ার y স্কয়ার এবং 3dz স্কয়ার, অর্থাৎ এখানে আমাদের 9টা রয়েছে। এরকম করে 4 নম্বর শক্তি স্তর এবং 5 নম্বর শক্তি স্তর হিসাব করা যাবে। তাহলে অরবিটাল সংখ্যা বের করা গেল। আমরা বিভিন্ন তথ্য, শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারবে, উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন নেওয়া যাবে, একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে এবং অরবিটাল সংখ্যা হিসাব করা যাবে ওই অরবিটালে, তাহলে ওই শক্তি স্তরে কতটা ইলেকট্রন ধারণ করতে পারে সেটাও আমরা এখানে পেয়ে যেতে পারি। যেমন যদি এখানে আমাদের বলে যে তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে, তা তৃতীয় শক্তি স্তরে আমরা লিখবো যে n এর মান হচ্ছে 1, তাহলে l এর মান হচ্ছে 3 নম্বর শক্তি স্তরে যদি বলি বা 2 নম্বর শক্তি স্তরে বলি তাহলে n এর মান 2, তাহলে l এর মান হচ্ছে 0 আর l এর মান হচ্ছে 1। তাহলে m এর মান কত হচ্ছে? m এর মান হবে 0, m এর -1 আর হচ্ছে 0 আর +1। তাহলে মোট অরবিটাল সংখ্যা দাঁড়াচ্ছে কয়টা?
একটা, আর এখানে হচ্ছে 3টা। মোট অরবিটাল সংখ্যা হলো 4টা। তাহলে আমি যদি মনে করি যে দ্বিতীয় শক্তি স্তরে এই ইলেকট্রন ধারণ করতে পারে, ইলেকট্রন ধারণ করে কয়টা? যেহেতু অরবিটাল সংখ্যা আমার 4টি বেরিয়েছে, অর্থাৎ আমার এখানে এম এর মান বের হচ্ছে 3 আর 1 4, সুতরাং আমার অরবিটাল সংখ্যা হচ্ছে 4টি। তাহলে 4 গুণন 2, কারণ আমরা নিয়েছি 8টি ইলেকট্রন, অর্থাৎ আমরা জানি যে একটা অরবিটাল সর্বোচ্চ 2 ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে 4 দুগুণা 8টি ইলেকট্রন থাকতে পারে 2 নম্বর শক্তি স্তরে। তাহলে এখন আসি 4 নম্বরে, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এস দ্বারা প্রকাশ করি। এটা আবার কার মানের উপর নির্ভর করে? এম এর মানের উপর নির্ভর করে। অর্থাৎ এম সমান সমান যখন আমাদের 1, তার মানে অরবিটাল সংখ্যা হচ্ছে 1টি, অর্থাৎ এখানে ইলেকট্রন থাকবে প্লাস মাইনাস হাফ, অর্থাৎ বিপরীত স্পিনে। অর্থাৎ বিপরীত স্পিনে ইলেকট্রন থাকবে। যেমন একটা এই ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন ঘুরবে তখন দুই ভাবে ঘুরতে পারে। মনে করো এটা এস, এটা এস, এটা এন, এটা এন। অর্থাৎ একটা যদি ইলেকট্রন ঘুরে, আমাদের ইলেকট্রন ঘুরে ঘড়ির কাঁটার দিকে, অপরটা ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ধরো যে এদিকে একটা ঘুরলো, এটা প্লাস হাফ যদি হয়, তাহলে এদিকে যেটা ঘুরবে সেটা হচ্ছে মাইনাস হাফ। অর্থাৎ বিপরীত দিকে, বিপরীত স্পিনে ঘুরবে, মেরুগুলো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি এম এর মান ধরে যে -1, 0 প্লাস 1 হয়, অর্থাৎ অরবিটাল সংখ্যা হলো 3টি। তাহলে 3টি হলে 3 গুণন হচ্ছে প্লাস মাইনাস হাফ, তাহলে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা দাঁড়ালো 6টা, অর্থাৎ পি উপস্তরে 6টা। এখন যদি আমি বলি যে বিভিন্ন শক্তি স্তরে কিভাবে ইলেকট্রন গুলো ধারণ করতে পারে, তাহলে এখানে এম এর মান যদি আমার 0-এর জন্য হয়, এখানে প্লাস মাইনাস হাফ, আর এখানে প্লাস মাইনাস হাফ, তাহলে টোটাল যদি আমি বলি যে দ্বিতীয় শক্তি স্তরে, কত শক্তি স্তরে? দ্বিতীয় শক্তি স্তরে আমার ইলেকট্রন কত থাকবে? যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে আমার 4টি, অরবিটাল সংখ্যা 4টি, তার মানে হচ্ছে প্লাস মাইনাস হাফ যদি দেওয়া যায়, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টি। এভাবে মানে বিপরীত স্পিনে ইলেকট্রন গুলো ঘুরতে থাকবে। অর্থাৎ আমাদের এই যে আলোচনা করা হইলো কোয়ান্টাম সংখ্যা একটা পরমাণুর কিভাবে ঘুরতেছে, এর মধ্যে আবার আকৃতি আছে, তার হচ্ছে নোডাল তল আছে, নোডাল প্যাটার্ন আছে। আগামী ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা আশা করি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করছি। এই আমরা ভালোভাবে এটা আয়ত্ত করার পরে আগামী ক্লাসের জন্য তৈরি থাকবো। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।